আমরা বিএনপিকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে মানুষের আশ্রয়ের জায়গা, আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা কিরিস কুড়াল দেখতে চাই না, আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সড়িগুড়াক আমরা এটা দেখতে চাই না। জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, আপনি দেশকে শাসন করতে জানেন। না হলে পরামর্শ নেন, যারা আপনাকে ঘিরে রেখেছে এই বেষ্টনীর থেকে বের হন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গাং পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ঢাকায় অবস্থানরত জুলাই যোদ্ধাদের সাথে আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন সমূহের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের সমূহের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, নামাজের সময় আসন্ন, কথা আমি বেশি বলবো না। আমি শুধুমাত্র আপনাদের কাছে, দেশবাসীর কাছে, শহীদ পরিবারের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে আমাদের দেওয়া ওয়াদা, অঙ্গীকার আরেকবার পুনর্ব্যক্ত করার জন্য এখানে দাঁড়িয়েছি। সংসদের ভিতরে সরকারি দল, বিরোধী দলের এমপিরা যখন কথা বলেন তখন সকলেই জুলাই যোদ্ধাদের কথা বলেন, কেউ কেউ শরীফ উসমান হাদি শহীদের কথাও বলেন, কিন্তু কার্যত আমরা সরকারি দল থেকে তার উল্টাটা দেখতে পাই। দুইটা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় তাদের পক্ষে গেল, মেনে নিলেন। তারা দাবি করেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আরেকটা ভোটে জনগণ 70% গণভোটে হা বলেছে। তারা 51% মানেন, কিন্তু 70% মানেন না। এটা লজ্জার, এটা দুঃখের। ওই 70%-এর রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, আজকে তারা কোথায়? আপনারা একই কাজ শুরু করেছেন। যে আওয়ামী লীগ তাদের পুষ্য লাঠিয়ালদেরকে দিয়ে সমাজের বিভিন্ন জায়গায় কর্তৃত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের পাশে তাদের দুঃখের দিনে কোনো লাঠিয়াল এসে দাঁড়াতে পারেনি। আফসোসের বিষয়, রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। তারা তাদের দেওয়া 31 দফা কর্মসূচি সংস্কারের, তাদের ইশতেহার, এটারও তারা বিরোধিতা করছে। আমার মনে হয় তারা যে বিরোধিতা করছে, এই জ্ঞানটাও বোধহয় তারা হারিয়ে ফেলেছে।
প্রিয় বিএনপি, ভুলে যাবেন না, এই জুলাই না হলে এই মায়েদের, এই বাবাদের, এই ভাইদের, এই বোনদের সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আজকে ক্ষমতার তক আপনারা এনজয় করতে পারতেন না। তক্তে বসে ভুলে গেছেন? আপনারা আগেই ভুলেছিলেন। শহীদ পরিবার যখন বুকে কষ্ট নিয়ে কান্নাকাটি করছিল, শহীদ পরিবারের কাছে তখন আপনাদের ছুটে যাওয়ার সময় ছিল না। আপনারা 5 আগস্টের পর 7 আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন, আমাদেরকে নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করে নাই। আহত পঙ্গুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি ভাবনা জাতি দেখে নাই। আপনারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি, যারা বিদেশে ছিলেন স্বদেশে আসার সুযোগ পেয়েছেন। এই বিপ্লব না হলে আপনারা বোধহয় কল্পনাও করতেন না দেশে ফিরে আসার। আমার সম্মানিত জেলের সহকর্মী, পার্টনার আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা জেলে ছিলেন, একসাথেই ছিলাম। তারা হতাশা ব্যক্ত করে বলতেন, 41-এর আগে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। 24-এর অভ্যুত্থানের পরে 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নিলেন উপদেষ্টারা, বিএনপির বাংলাদেশে উপস্থিত সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা আর আমি পাশাপাশি ছিলাম। উনি আমারে জিজ্ঞেস করলেন, এটা কি হলো? আমি কিছু না বলে আসমানের দিকে আমার এই আঙ্গুলটা উঠালাম। তিনি বললেন, আসলেই এটা খোদাই দান, এটাই মিরাকল। সেই খোদাই দান ভুলে গেলেন। এখন কেউ কেউ দাবি করে অমুক আন্দোলনের মাস্টার মাইন্ড, অমুকের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। এগুলা সব ভুয়া। আমরা কারণ ন্যায্য অবদানকে কখনো আমরা অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি, কিন্তু আমরা তীরে ভিড়তে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদেরকে সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। আপামর ছাত্র সমাজ জীবন বাজি রেখে তখন ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরা পাশে দাঁড়িয়েছিল, মারা রাস্তায় নেমে এসেছিল, স্ত্রী তার স্বামীকে পানি এগিয়ে দিয়েছিল, সন্তান কুলে নিয়ে মা রাস্তায় নেমে এসেছিলেন। এই দিনগুলো ভুলে যাবেন না। সংগ্রামী ভাই বোনেরা, আমরা এখানে আগামী দিনের আন্দোলনে শরিক হওয়ার জন্য দাওয়াত দিয়ে আপনাদেরকে এখানে আনি নাই। আমরা এনেছি কৈফিয়ত দিতে। আপনাদের প্রত্যেক ব্যক্তি এবং পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আপনাদের কারণেই আজকে আমাদের এই রাজনীতি, এই সংসদে যাওয়া, এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা কি পারলাম কি পারলাম না তা আপনাদের জানার অধিকার আছে। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি। তারা শপথ নেন নাই। জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। এরপরে যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি। তারা তার বিরোধিতা করেছেন। যে আইনগুলো সংশোধন না হলে, যে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সেই সবগুলা আগের মতো, আগে স্বৈরাচারী সরকারের মতো রাখার পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা বিএনপিকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে মানুষের আশ্রয়ের জায়গা, আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। বার্তা পরিষ্কার,
যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফেসিবাদের পথে যাত্রা শুরু করলো। এইটা ফেসিবাদ। গতকাল আপনারা দেখেছেন নেত্রকোনায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধিত্বকারী, জনগণের প্রতিনিধিত্বকারী অধ্যাপক মাসুম মোস্তফার উপরে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোদ্ধা সহযোগীদেরকে নাজেহাল করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন? আপনাদের সন্তানদের আবার পায়ের গুড়ালি 2 টুকরা করা হোক আপনারা চেয়েছেন? আপনাদের সন্তানদের উপর প্রকাশ্য দিবালিকে দা, কিরিস, কুড়ালার হেলমেট নিয়ে আঘাত করা হোক আপনারা চেয়েছিলেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক দরু দরু করে কাঁপবে না। তারা নিরাপত্তার সাথে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সাথে করে ভিসবে। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা, কিরিস, কুড়াল দেখতে চাই না। আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সড়িগুড়াক আমরা এটা দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মনে রাখবেন জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফেসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক। জনগণের রায়ের প্রতি সম্মান দেখান। 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর পর ভরসা করে বলতে পারি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে কথা দিয়েছি আগে, এখনও কথা দিচ্ছি। আমার সহযোদ্ধারা যেমন বলেছেন, ইনশাআল্লাহ আগামীর লড়াইয়ে জাতির প্রয়োজনে সামনের সারিতে থেকে আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমাদের জীবনটা আল্লাহর জন্য, মানবতার জন্য, দেশের জন্য, জাতির জন্য। আল্লাহ যদি কবুল করেন, গর্বিত শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। গতকালকেও এই জায়গায় আরেকটা সমাবেশ ছিল, পরিষ্কার বলেছি, সিগালের মতো 100-1000 বছর বাঁচতে চাই না, বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো প্রয়োজনে 1 সেকেন্ড আয়ু চাই আল্লাহ তাআলার কাছে। ওইটাই গর্বের। ইনশাআল্লাহ জনতার বিজয় হবে। আমরা নিরাশ নই, আমরা গভীর আশাবাদী। এ বাংলাদেশ পাল্টাবে, নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সারা দেশবাসীকে আমরা পাশে চাই, এবং আমরাও দেশবাসীর সাথে থাকতে চাই। আমাদের কোনো নিজস্ব দলীয় ব্যক্তিগত কোনো দাবি দেওয়া নাই। আমাদের সমস্ত দাবি দেওয়া দেশবাসীর অধিকার আদায়ের জন্য। এ লড়াই চলবে ইনশাআল্লাহ। লড়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য পাবো ইনশাআল্লাহ, আমাদের বিজয় হবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। জনগণের বিজয় হোক। 36 জুলাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধানমন্ত্রীকে বলবো, অহংকার আমাদের মধ্যে অনেকের আছে, এবং এই অহংকার আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে। আপনার দলের নেতা, আপনার মহাসচিব নিজেই বলেছে 24-এর আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এটা কোনো আমি বলছি না, অন রেকর্ড আছে। তাহলে শহীদ হলো কারা? আজকে যারা মঞ্চে বসে আছে তাদের ছেলে মেয়েরা, সামনে যারা বসে আছে
তাদের ছেলে মেয়েরা, বিএনপির কেউ না। আপনি বিদেশে ছিলেন, আপনাকে যা বলা হচ্ছে আপনি সেটাই শুনছেন, কিন্তু প্রকৃত অবস্থা আপনি দেখেন নাই। 20, 30, 40 লক্ষ লোক ঢাকাতে কিভাবে প্রবেশ করেছে এক একটা রাস্তা দিয়ে। যাত্রাবাড়িতে যান 15 লক্ষের উপরে, টঙ্গীর থেকে নিয়ে বনানী পর্যন্ত। মিরপুরের দিকে যান, মিরপুর থেকে নিয়ে শেরেবাংলা নগর পর্যন্ত। এরকম প্রত্যেকটা রাস্তায় এক একটা রাস্তায় 10 লক্ষের উপরে লোক ছিল। এখানে ছাত্ররা ছিল, জামাতের অধিকাংশ ছাত্র নেতারা ছিল, সাধারণ জনগণ ছিল। তারা কি চেয়েছে? তারা তো কোনো টাকা চায় নাই, তারা কোনো কার্ড চায় নাই, কৃষক কার্ড চায় নাই, রেশন কার্ড চায় নাই। তারা চেয়েছে সুশাসন, শান্তিতে ঘুমানোর জন্য। আপনি তো সেই ব্যবস্থা করতে পারছেন না। আপনার সম্মুখে অনেকগুলি সমস্যা। এই যে ডিজেল পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হইতে পারে, রেকর্ডে থাকলো, দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। অর্থনীতি সামাল দেওয়া যাবে না। জনগণের উপর ট্যাক্স 3-4 গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল, ডিজেল, অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে, যার প্রতিফলন প্রত্যেকের জীবনে ঘটবে। আইন শৃঙ্খলার অবস্থা মোটেও ভালো না। প্রত্যেক দিন দেখেন কয়েকজন লোক বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে। চাঁদাবাজিতে লিপ্ত আপনার দলের লোকেরা। আপনি বহিষ্কার করছেন। বহিষ্কার তো এটা কোনো কাজ না। তাকে জেলে ঢুকান, তাকে সাজা দেন, জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, আপনি দেশকে শাসন করতে জানেন। না হলে পরামর্শ নেন। যারা আপনাকে ঘিরে রেখেছে, এই বেষ্টনীর থেকে বের হন। বেষ্টনীর থেকে বেরিয়ে জাতীয় যে সমস্যা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, ট্রাফিক জ্যাম, ডিজেল পেট্রোলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং 3য় বিশ্বযুদ্ধ হবে, এটা এড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই দিকে মন না দিয়ে আমাদের বিরোধী দলীয় নেতাদের সাথে বসেন। তাদের সাথে বসে জাতিকে এগুলি থেকে কিভাবে মুক্তি দেবেন সেটাই চিন্তা করেন। 2-3 দিনের মধ্যে সংস্কারের যে কথাগুলি আছে সেটা বাস্তবায়ন করেন। কেউ বলছে সংস্কার, কেউ বলছে অ্যামেন্ডমেন্ট। এরকম ধারাবাহিক বক্তব্য রেখে কোনো লাভ নাই। ধারা অনুযায়ী এটা কোনো ঢাকা ইউনিভার্সিটি না, ছাত্রদের পড়াচ্ছেন। এটা হলো পার্লামেন্ট। যার যে বক্তব্য রাখার কথা সে বক্তব্য রাখতে পারে না। এক মন্ত্রীর বক্তব্য অন্য মন্ত্রী রাখে। সুতরাং প্রধানমন্ত্রীকে বুঝতে হবে ওই মন্ত্রীকে রাখার কি কারণ আছে, তার যুক্তিকতা কি আছে। ধারাবাহিক না গিয়ে বিরোধী দলের সাথে বসে আপনি নিজেই বলেছেন অক্ষরে অক্ষরে পালন করা হবে। সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। অন্যথায় কি হবে, প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে। কোথায় কোথায় সামলাবেন? 66 জেলায় 64টা মিছিল হবে। কোথায় সামলাবেন? আপনার পক্ষে কি সামাল দেওয়া সম্ভব? ঢাকাতে হলে হয়তো আর্মি নিয়ে আসবেন, পুলিশ নিয়ে আসবেন, কিন্তু একই সময়ে 64 জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় যদি হয়, সামাল দেওয়ার ক্ষমতা আপনার সরকারের নাই, আপনার মন্ত্রীদের নাই।
এই কথাগুলি চিন্তা ভাবনা করেন, অভিজ্ঞ লোকদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকেন না, অহংকারে বসে থাকেন না। আর যারা কান কথা বলে, তেল মারে, তাদের থেকে দূরে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবশেষে আমি বলবো, শফিক সাহেব এবং জামাত ইসলাম আমাদেরকে যে সুযোগ দিয়েছে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, আমি এলডিপির পক্ষ থেকে ওনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ 11 দলীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশের আমার দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে এবং আমাদের অঙ্গন থেকে, ইসলামী অঙ্গন এবং আলেম সমাজের পক্ষ থেকে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এজন্য কৃতজ্ঞ, আপনারা জানেন যে 2021 সালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 1,500-এর বেশি আলেম ওলামাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার গ্রেফতার করেছিল। তার মধ্যে সবচেয়ে তাদের জন্য আতঙ্কজনক আসামির নাম ছিল মামুনুল হক। 3 বছর পর্যন্ত আমাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। 2024 সালের 3রা মে মুক্তি পেয়েছিলাম, তবে সেটা ছিল শুধু বাহ্যিক মুক্তি। মুক্তি দেওয়ার আগে তারা আমার নাকে রশি বেঁধে আমাকে নিয়ে তামাশা করেছে। ছেড়ে দিয়েছে, কিন্তু নাকের মধ্যে রশি বাঁধা ছিল। শুধু একটা দিন একটা মামলার আসামি মামলায় হাজিরা দিতে যেতে পারিনি। আবেদন করেছিলাম যেন জামিন বহাল রাখা হয়, সঙ্গে সঙ্গে জামিন ক্যান্সেল করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বুঝতেই পারেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আমরা তখন ছিলাম। কারাগারে এবং কোর্টের গারদগুলোতে বিএনপির ডজনখানিক নেতার সাথে আমাদের দেখা হতো। 2024-এর জানুয়ারিতে যখন নির্বাচন হয়ে গেল, এই বিএনপির নেতারাও তারা হতাশায় মুষড়ে পড়েছিল। তারাও সকলেই মন্তব্য করত 2040 সালের আগে শেখ হাসিনা বেঁচে থাকতে আর কোনো দিন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে, এই স্বপ্ন বিএনপি দেখত না। কিন্তু আজ 2024-এর জুলাই বিপ্লবের আমাদের বীর শহীদানরা রক্ত দিয়ে যে মুক্তি এনেছে, যেই স্বাধীনতা এনেছে, 5ই আগস্ট হঠাৎ করে বিএনপি সেই শহীদানদের প্রতি, স্কুল কলেজের কোমলমতি আমাদের বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দিন থেকে জুলাই বিপ্লবের কৃতিত্বকে, জুলাই শহীদদের কৃতিত্বকে খাটো করে দেখবার পায় তারা শুরু করেছে। তাই আজ এই পর্যায়ে এসে আমরা বলতে চাই, বিএনপির সাথে অনেক কথাবার্তা হয়েছে। জুলাই বিপ্লবের সকল বক্তব্যগুলো সামারাইজ হয়ে গণভোটের মাধ্যমে জাতির সামনে উত্থাপিত হয়েছে। 70% ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি সেই রায় নিয়ে টালবাহানা করছে। আমি বলেছি, বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের 2টি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো দ্বিচারিতার রাজনীতি। নির্বাচনের আগ থেকে তারা শুরু করেছে তলে তলে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। 300 আসনে 300 এমপি প্রার্থী এবং গোটা বিএনপির তাদের সকল অঙ্গ সংগঠন সহ গোটা জনশক্তি
তলে তলে নায়ের পক্ষে ক্যাম্পেইন করে যখন দেখেছে যে হায়ের পক্ষে গণজোয়ার, আমসালা দুটো যাওয়ার ভয়ে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান সাহেব বাধ্য হয়ে গণভোটে হায়ের পক্ষে বলেছেন, হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। কিন্তু যখনই তারা বৈতরণী পার হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গাং পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, গণভোটের রায় কার্যকর করুন। সংবিধান সংশোধনের ওই সকল বুঝ বাংলার মানুষ আর বুঝতে চায় না। 17টি সংবিধানের সংশোধন বাংলাদেশে হয়েছে, কিন্তু এই সংশোধনীগুলো টেকসই হয় না। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে, সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমূল সংস্কার মানুষ দেখতে চেয়েছে। আপনারা যেই কথা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা মূলত জনগণের সঙ্গে নতুন করে আরেকটি প্রতারণা এবং ভাওতাবাজি। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না, আপনারা আপনাদের নোট অফ ডিসেন্টগুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। এভাবেই যদি আপনাদের চলতে থাকে, জুলাই যোদ্ধাহত যোদ্ধারা এবং জুলাইয়ের শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা বাংলাদেশে আবার জুলাইয়ের মতো নতুন করে আরেক সংগ্রামে নামবে ইনশাআল্লাহ। আমিও কথা দিচ্ছি, সেই সংগ্রামের সম্মুখ সারিতে আমরা বুক পেতে দিয়ে থাকব। শাহাদাতের রক্তের নজরানার যদি প্রয়োজন হয়, আমাদের শাহাদাতের নজরানা যাবে, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সমাবেশে উপস্থিত হতে পারবো এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম, সুপ্রিম কোর্টে বহাল ছিল, মৃত্যুর প্রহর গুনছিলাম। হঠাৎ শুনতে পেলাম 5ই আগস্টের ঘটনা। নতুনভাবে দেশ এবং নতুনভাবে আমাদের জীবন শুরু হলো, নতুন জীবন পেলাম, মুক্ত আকাশে আসার সুযোগ পেলাম। আমি সালাম জানাই, সংগ্রামী সালাম জানাই সেই 24 গণ আন্দোলনের জীবন দানকারী শহীদ ভাই বোনদের জন্য। আমি সালাম জানাই ওই সময়কার আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সালাম জানাই যারা জীবিত আছেন ওই আন্দোলনের নেতৃবৃন্দকে। তাদের এই আন্দোলন না হলে আমি না, আমার মতো হাজার হাজার কারাগারে বন্দী ছিলেন, তারা আজকে মুক্ত হতে পারতেন না। আজকে যারা ক্ষমতায় আছেন তারা অনেকে দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে আজকে আসতে পারতেন না। যারা আজকে আমাদের মন্ত্রী এমপি হয়েছেন, একজনও মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারতেন না। আদৌ তারা ক্ষমতা আসতে পারবেন কি না এটাও তারা বুঝতে পারতেন না। কিন্তু আজকে জুলাই আন্দোলনের ফসলেই আমরা নতুন জীবন পেয়েছি। এই আন্দোলন কোনো দলকে হটিয়ে কোনো দলকে ক্ষমতা আসার আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল পরিবর্তনের আন্দোলন, নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন, সকল আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে মুক্ত করার আন্দোলন। জাতি মুক্ত হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম মাত্র 2 মাসের মাথায় আজকে জুলাই যোদ্ধাদের নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের জন্য আজকে আমাদেরকে একত্রিত হতে হয়েছে। এটা জাতির জন্য লজ্জাজনক, দেশের জন্য কলঙ্কজনক, এবং যারা ক্ষমতায় আছেন তাদের জন্য অশনি সংকেত। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা এই জন্য দেশ নতুন করে 24শে জুলাই স্বাধীন করিনি। আপনারা সব কিছুই ভুলে যেতে পারেন। আপনারা কেয়ারটেকার সরকার আন্দোলন মানেন নাই, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, গণ আন্দোলন মানতে বাধ্য হয়েছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, ক্ষমতা আসতে পারেন নাই। আজকে 2 মাসের মাথায় রাজপথে নামতে হচ্ছে। যে বিষয় সংসদে পাশ করা যায়, সংসদে সমাধান করা যায়, সেই বিষয় রাজপথে আনতে বাধ্য করবেন না। এটা কারো জন্য সুখকর হবে না।
সংগ্রামী ভাই বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমার জীবন থেকে 14 বছর চলে গেছে, বড় কথা নয়, কিন্তু নতুন জীবন পেয়েছি আমার ব্যক্তিগত লাভের জন্য নয়। আজকে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজকে যারা দেশকে আবার সেই এক ব্যক্তির শাসনের দিকে নিয়ে যেতে চায়, একটা দলের কর্তৃত্ব শাসন করতে চায়, যে আন্দোলনের মাধ্যমে আমরা এক ব্যক্তির শাসন থেকে দেশকে মুক্ত করলাম, যারা আবার সেই নতুন স্বপ্ন দেখছেন এক ব্যক্তির শাসন কায়েম করার জন্য, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, জীবনের এই পড়ন্ত বয়সে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা আপনাদের সামনে শপথ করতে চাই। 11 দল আছেন, আপনার গণভোট যদি সরকার বাস্তবায়ন না করে আন্দোলনের ডাক দেন, এই আন্দোলন যদি শহীদ যেতে হয় আমি সামনের কাতারে থাকবো ইনশাল্লাহ, আমি প্রথম শহীদ হব ইনশাল্লাহ, কিন্তু ফ্যাসিস্ট সরকারকে আমরা মেনে নেব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে দৃশ্য দেখতে পাচ্ছি, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা, আহত ক্ষতবিক্ষত যন্ত্রণা নিয়ে যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখলেন, একদিকে তাদের স্বজন হারানোর বেদনা, অঙ্গ হারানোর বেদনা, অন্যদিকে প্রায় 1.5 বছর পার হওয়ার পরও যে আকাঙ্ক্ষা, যে স্বপ্নের বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছিলেন, স্বজন হারিয়েছিলেন, সেই স্বপ্ন পুরো না হওয়ার বেদনা নিয়ে আজকের ঐতিহাসিক স্বরাজ উদ্যানে তারা সমবেত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, 11 দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যে কারণে আপনারা রক্ত দিয়েছিলেন, যে কারণে স্বজন হারিয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, চোখ হারিয়েছিলেন, 1.5 বছর পর সেই দাবি পূরণের জন্য আবার এখানে আসতে হবে, এটার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা লজ্জিত, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু আজকে জুলাই যোদ্ধা শহীদ পরিবারের বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার জনগণকে বিভ্রান্ত করার যত চেষ্টাই করুক, যারা জীবন দিয়েছে, অঙ্গ দিয়েছে, ত্যাগ করেছে, আরো ত্যাগের প্রয়োজন হলে 18 কোটি মানুষের মুক্তির জন্য এই গণভোটের রায়কে বাস্তবায়নের সংগ্রাম আমরা দুর্বার গতিতে এগিয়ে নিতে চাই। গণভোটের রায় অর্থ কি? গণভোটে যে রায় 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তার অর্থ হলো ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের 84টি বিষয়ে যারা একমত, 47টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে হাতে ভোট দিয়ে তার পক্ষে ভোট দিয়েছে, এমনকি প্রধানমন্ত্রী যে হার পক্ষে যদি ভোট দিয়ে থাকেন তিনিও এই গণভোটের রায় মানার পক্ষে হা বলেছেন। আজকে তিনি সেখান থেকে উল্টে যাচ্ছেন আর বিভ্রান্তিকর কথা বলছেন, আমরা অক্ষরে অক্ষরে মানব। তাই যদি মানেন তাহলে কেন বলছেন নোট অফ ডিসেন্ট? গুরুত্বপূর্ণ সাংবিধানিক 10টি ব্যাপারে আপনি আপত্তি করেছেন, যেখানে সমস্ত সাংবিধানিক পদ, প্রধানমন্ত্রী হলে তিনি দলের প্রধান থাকবেন না, কেয়ারটেকার সরকার পদ্ধতির ব্যাপারে একটি পয়েন্ট আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, চুক্তি এবং আন্তর্জাতিক সমস্ত চুক্তির ব্যাপারে 2 কক্ষে অনুমোদনের প্রশ্নে আপনারা ডিসেন্ট দিয়েছেন। আপনারা দুর্নীতি দমন কমিশন, পিএসসি, আপনি অডিটর জেনারেল, প্রধান বিচারপতি নিয়োগ, প্রত্যেকটি সাংবিধানিক পদ যা হলো এই সংস্কারের মূল কাঠামো, যেটা ঠিক না হলে এই রাষ্ট্র আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে, সেখানে আপনারা না বলেছেন, অথচ জনগণকে আপনারা শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছেন আমরা মেনে নেব। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে আপনাদের এই সেই নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। 5 কোটি মানুষের সামনে আপনাদের নোট অফ ডিসেন্ট নাই। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্ন, সেখানেও নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো গণভোটের পুরা রায় আপনাকে মানতে হবে। তাই জুলাই আহত শহীদরা আজকে চোখের পানি ফেলে 1.5 বছর পর কেন আপনি প্রধানমন্ত্রী আপনার কাছে এই আবেদন সে জানাবে। বিলম্ব না করে পার্লামেন্ট চলমান আছে, এই পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কারের পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে, আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের প্রস্তাবকে মেনে নিয়ে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। তাহলেই শহীদদের রক্ত, এই আকাঙ্ক্ষা, আত্মদান তখন সফল হবে। তা না হলে আবার যদি রক্তাক্ত আন্দোলনের দিকে এই শহীদদেরকে ঠেলে দেন, জাতির কাছে আপনাদেরকে নির্মম পরিণতি বরণ করতে হবে, যেটা 5ই আগস্টের বিপ্লব থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে।
আমি আজকের এই ময়দানে উপস্থিত সকলকে আবারও আহ্বান জানাবো, 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ, সমাবেশ, মিছিল, সেমিনার, গোলটেবিল, দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি মাঝে মধ্যেই করুণা হয়। ওনাদের দলে প্রেসিডেন্ট হওয়ার মতো লোক নাই, যার কারণে এই গণহত্যার সাথে যিনি জড়িত, ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কাণ্ডের সাথে যিনি জড়িত, একজন গণহত্যাকারীকে তারা রাষ্ট্রপতি হিসাবে এখনো রেখেছেন। শুধু রাখেন নাই, জাতীয় সংসদে আমরা দেখছি বিএনপির জাতীয় সংসদ সদস্যরা এই প্রেসিডেন্ট সাহেবের প্রশংসায় পঞ্চমুখ। তাহলে কোন প্রেসক্রিপশনের দায়ে, কোন ট্যাবলেট খাওয়ার কারণে এই চুপ্পু সাহেবকে তারা প্রধানমন্ত্রী রেখেছেন? জুলাই যোদ্ধারা জানতে চায়, দেশবাসী জানতে চায়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোটের রায় ওনারা মানেন না। মানবাধিকার কমিশন যে অধ্যাদেশ জারি হয়েছেন এটা মানেন না। ওনারা গুম খুন যে অধ্যাদেশ জারি হয়েছে এটা ওনারা মানেন না। পুলিশ কমিশন ওনারা মানেন না। ওনারা মানেন শুধু ৭২-এর সংবিধান। ওনারা ফিরে যেতে চায় ফ্যাসিবাদী হাসিনা যা করেছেন সেই জায়গায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা বিশেষ কমিটিতে রোড অফ ডিসেন্ট দিয়েছিলাম। এই সকল গণবিরোধী এতে সকল অধ্যাদেশ জনগণের জন্য প্রয়োজন। এই মানবাধিকার কমিশন, গুম খুন কমিশন, পুলিশ কমিশন, গণভোট এবং সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সহ যে মৌলিক সংস্কার হয়েছে গণভোটের মাধ্যমে, এগুলির ব্যাপারে আমরা সরকারি দলের বাড়াবাড়ির পরও আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। কার্য উপদেষ্টা কমিটিতে যেখানে প্রধানমন্ত্রী আছেন, বিরোধী দলীয় নেতা আছেন, ওনারা আলাপ আলোচনা করে বিশেষ কমিটির মিটিংও হয়েছে, আলোচনা হয়েছিল। সব অধ্যাদেশ পার্লামেন্টে আসবে, আলোচনা হবে। কার্য উপদেষ্টা কমিটিতেও আলোচনা হয়েছিল, সব অধ্যাদেশ পার্লামেন্টে আসবে। কিন্তু ওনারা এই অধ্যাদেশগুলি পার্লামেন্টে আনেননি। শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, গায়ের জোরে এগুলিকে বাতিল করে দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের জনগণ এই কোন ফ্যাসিবাদকে অতীতে মেনে নেয় নাই। রক্ত দিয়ে, জীবন দিয়ে, চোখ দিয়ে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছে। যাদের মধ্যেই ফ্যাসিবাদের কুশাসন লুকায়িত আছে, মনের মধ্যে ষড়যন্ত্র লুকায়িত আছে, আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, ফ্যাসিবাদী সরকারের একটা জায়গা ছিল। আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? অপেক্ষা করুন। আজকে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহতরা, আহত যোদ্ধারা আজকে সরোয়ার্দী উদ্যানে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা জনগণের অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই গণভোট বাস্তবায়নের দাবিতে শহীদ পরিবারের সদস্য দিনে আয়োজিত এই সমাবেশের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত। গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, সেই দাবিতে এই সমাবেশ হচ্ছে। জুলাই যোদ্ধারা কি কখনো চিন্তা করেছিল গণভোট হওয়ার পরে আবার এরকম সমাবেশ করে দাবি করতে হবে? অবশ্যই নয়। কারণ হচ্ছে এই দাবির পক্ষে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল শুধুমাত্র ফ্যাসিবাদের দোসররা ছাড়া। সে রায় পার্লামেন্টের প্রথম সেশনের প্রথম বৈঠকে
অথবা বৈঠক শুরু হওয়ার পূর্বে জাতীয় সংসদের যারা শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই গণরায় বাস্তবায়নের জন্য প্রথম সেশনে বিল আসার কথা ছিল। দুর্ভাগ্যজনক হলে সত্য, সন্তানের জন্মদাতাকে সন্তান ভুলে গেলে সেই যেমন পিতৃ পরিচয়হীন হয়ে যায়। জুলাইয়ের বাইপ্রোডাক্ট হচ্ছে বর্তমান সরকার। এই সরকারও সেই তার জন্মদাতার পরিবারবিহীন হয়ে যাচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক। আজকে প্রধানমন্ত্রী রাজধানীর একটি ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বলেছেন, ওনারা এর আগে পার্লামেন্টও বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির সামনে আর কতবার প্রতারণা করবেন? জনগণ আপনার এই বক্তব্য শুনতে চায় না। জুলাইয়ের শহীদ পরিবার জুলাইয়ের সনদ বাস্তবায়নের অঙ্গীকার আর শুনতে চায় না। আপনি ঘোষণা দেন আগামী 24 ঘন্টার মধ্যে বিএনপির যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ দেন নাই, জাতির সামনে তওবা করে ক্ষমা চেয়ে কাল বিলম্ব না করে এই শপথ আপনারা গ্রহণ করবেন। আর অবিলম্বে এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবেন। এটাই দাবি জানাতে আজকে এসেছে এই প্যান্ডেলের নিচে। প্যান্ডেলের নিচের শহীদ পরিবারের কান্না যদি না শুনেন, এই বিশাল জনগোষ্ঠী পঙ্গু শহীদের পরিবার সদস্যগণ মুক্ত মাঠে সংসদ ভবনে অবস্থান নেবে, তখন আপনাদের ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। সেই সাথে আমরা জামাত ইসলামী 11 দল রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাইয়ের গণরায়, গণভোটের গণরায় অবশ্যই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তা না হয় আমরা রাজপথে ছাড়ব না। আসুন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়, রাজপথে সমাধান হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সাথেও 6 বছর কাজ করেছি, কিন্তু তাতে মনে হয়নি যে আপনারা ক্ষমতা পেলে আপনারা বদলে যাবেন। কিন্তু আজকে আপনাদের দিকে তাকালে মনে হয় না যে বেগম খালেদা জিয়ার বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি আজকে ক্ষমতায় আছে। আজকে দেখেছি যে আপনার পাশে বসে সালাউদ্দিন সাহেব ইশারা ইঙ্গিতে যেভাবে যা বলেন আপনিও তাই করেন, এবং সালাউদ্দিন সাহেবই সমস্ত কিছু পরিচালনা করেন। তিনি আজকে সব জান্তার শমশের হিসাবে আবির্ভূত হয়েছেন। তিনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের চোখের সামনে তিনি যেভাবে উপস্থাপনা করেছেন, সংবিধানের বিষয়ে যেভাবে কথা বলেছেন, সংসদে গিয়েও তিনি উল্টিয়ে সমস্ত তার কথাবার্তা উল্টে গিয়েছে। আমরা আশা করব যে বিগত 5ই আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছে, এদেশের ছাত্র জনতার সম্মিলনের মধ্য দিয়ে যেই নতুন স্বপ্ন আমরা বুনেছি তা সফল হবে। আজকে বাংলাদেশের মানুষ আপনাদের দিকে অপেক্ষা করেছিল যে জুলাইয়ের চেতনা আপনারা বাস্তবায়ন করবেন। আজকে এখানে দেখলাম যে হাত নেই, পা নেই, এবং শহীদের পরিবারের তাদের একটাই আর্তনাদ যে তারা গণভোটের বাস্তবায়ন চায়। আর বিএনপি দেখলাম আজকে সে আওয়ামী লীগের দেখানো পথে সেই ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে গণভোটের প্রশ্ন কয়টা আপনারা আবার পড়বেন, সেখানে উল্লেখ আছে যে সংবিধান পরিবর্তনের জন্য এই নিম্নকক্ষে সিদ্ধান্ত হলেই হবে না,
উচ্চকক্ষেও তা পাশ হতে হবে। এজন্য বিএনপি উচ্চকক্ষ তারা করতে চায় না। তারা জানে যে শুধুমাত্র আওয়ামী লীগের কায়দায় তারাও এখানে তাদের কর্তৃত্ববাদী একনায়ক শাসন তারা কায়েম করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেই চেয়ারে বসে আছেন ওই চেয়ারে কিছুদিন আগে শেখ হাসিনাও বসা ছিল। ওই চেয়ারে আপনি বসেছেন, এই 1400 শহীদের রক্ত পেরিয়ে তারপরে গিয়ে বসেছেন। আপনাকে মনে রাখতে হবে এই শহীদরা কি চেয়েছে। তারা শুধুমাত্র ভাতা চায় নাই, তারা শুধুমাত্র স্বীকৃতি চায় নাই, তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। আমরা বিশ্বাস করি এই সরকার যদি সত্যিকারে ইনসাফের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয় তাহলে 11 দলীয় জোটের উপরে দায়িত্ব আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আগামী যে জুলাই, এই জুলাইকে টার্গেট করেন এবং সারা বাংলাদেশের মানুষ ফুঁসে আছে, তেল নেই, বিদ্যুৎ নেই, লোডশেডিং, আইন শৃঙ্খলার অবনতি আজকে যেভাবে শুরু হয়েছে, আগামী জুলাইয়ে আমরা একটি নতুন করে আবারও স্বপ্ন নিয়ে এগিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ। জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত লিডার অফ দ্য অপোজিশন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং জুলাই যোদ্ধাদের পরিবার সহ সকলকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন সম্প্রতি জামায়াতে ইসলামী তাদের একটি মহিলা আসন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাকে ছেড়ে দিয়েছে। মজলুম জননেতা শফিউল আলম প্রধানকে সম্মানিত করেছে, মজলুম জননেতা রাশেদ প্রধানকে সম্মানিত করেছে। আমি সংসদ সদস্য হতে পেরেছি, এর চেয়েও বেশি খুশি লাগছে, এর চেয়েও বেশি সম্মানিত বোধ করেছি যখন দেখেছি জামায়াতে ইসলামী তাদের একটি আসন জুলাই শহীদের মাকে ছেড়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই জামায়াতে ইসলামীকে, 11 দলীয় ঐক্যকে। আমরা শুধু জুলাইকে কথায় নয় কাজে ধারণ করি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করলাম এই সরকার গঠনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এই সরকার জাতির সাথে প্রথম বেইমানি করল। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আজকে সংসদে বড় বড় কথা বলে, সেই জুলাই শহীদদেরকে অপমানিত করল। গণভোটে 70% দেশের মানুষ যেই ভোট দিয়েছে, যেই হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে, তা বাস্তবায়ন করার জন্য আমরা আজীবন সংগ্রাম করে যাব। ওনারা জুলাই শহীদের মার আর্তনাদ শুনতে পান না, যে তার সন্তানকে শহীদ হতে দিয়েছে তার আর্তনাদে তো আল্লাহর আরশও কেঁপে যায়। আপনারা যদি শুনতে না পারেন মায়ের আর্তনাদ, যেই মা তার সন্তানকে ভাতা পাওয়ার আশায় শহীদ হতে দেয়নি, যেই ভাই পা হারিয়েছে, যেই বোন জীবন দিয়েছে, তারা কোনো ভাতার জন্য জীবন দেয়নি, তারা আদর্শের জন্য জীবন দিয়েছে। তাদের এই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা 11 দলীয় ঐক্য জোট আজীবন সংগ্রাম করে যাব। এবং আপনারা যদি 70% মানুষের রায় মেনে না নেন, আমরা আবার আন্দোলনে যাব। এবং এই আন্দোলন ঈদের পরের আন্দোলন হবে না, এই আন্দোলন হবে জুলাই গণ অভ্যুত্থান। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, রাষ্ট্রপতির একই আদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটের পক্ষে বিএনপির তৎকালীন চেয়ারপারসনের পক্ষ থেকেও
তারেক সাহেবের পক্ষ থেকেও গণভোটের পক্ষে রায় দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে জাতীয় সংসদে কোনোভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তা নিয়ে জনগণের কাছে প্রশ্ন রয়েছে। আমরা সেই প্রশ্ন উঠাই নাই। আমরা বলেছিলাম জাতীয় সংসদ যেভাবে আহ্বান জানানো হয়েছে একইভাবে জুলাই বাস্তবায়ন সংস্কার পরিষদের মিটিং আহ্বান করতে হবে, শপথ নিতে হবে, বৈঠক আহ্বান করতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কিন্তু জাতীয়তাবাদী দল 49% সমর্থনের কথা বলেন। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার। সুতরাং তারা কোনোভাবেই সংবিধান সংস্কার করতে চান না, তারা রাষ্ট্র সংস্কার করতে চান না, তারা গণভোট বাস্তবায়ন করতে চান না। জনগণের 70% মতামতকে উপেক্ষা করার দুঃসাহস দেখিয়েছে বিএনপি। আগামী দিনে এই বিএনপির পতনের জন্য আর অন্য কোনো বিশেষ ইস্যুর প্রয়োজন নেই। 70% জনগণের রায়কে প্রত্যাখ্যান করার দুঃসাহস বিএনপি দেখিয়েছে। এখনো শহীদের রক্তের ঘান আমরা পাই, এখনো আহত পঙ্গুরা অস্বাভাবিক জীবনযাত্রা অতিক্রম করছে, এখনো শহীদের মায়েদের কান্না শেষ হয়নি, এখনো আহত পঙ্গুরা স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। এই ধরনের একটি সময়ে যখন বিএনপি বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসাবে জনগণের কাছে তারা চিহ্নিত হয়ে থাকবে। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, জিয়া রহমান সাহেব গণভোট করেছিলেন 77 সালে, আর 78 সালে এটি সংবিধানে সংযোজন করেছিলেন, এটি সংবিধানে ছিল না। এরশাদ সাহেব গণভোট করেছিলেন, তাদের এরশাদ এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই গণভোটের মধ্যে একটা বিষয় ছিল, জিয়া রহমান সাহেবের নীতি এবং আদর্শের প্রতি জনগণ একমত কিনা, এরশাদ সাহেবের নীতি এবং আদর্শের প্রতি জনগণ একমত কিনা। নীতি এবং আদর্শ ওই গণভোটে বিস্তারিত দেওয়া ছিল না, জনগণ পক্ষে ভোট দিয়েছিলেন, সেটি বাস্তবায়িত হয়েছিল। সুতরাং কোনো অজুহাত নয়, বাবা যেখানে বাংলাদেশে নিজের অবস্থানকে সুসংহত করার জন্য সাংবিধানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য গণভোট দিয়েছিলেন, আজকে পুত্র সেই গণভোটকে প্রত্যাখ্যান করছেন, এটির পরিণতি ভালো হতে পারে না। আমরা আজকে বলতে চাই, অবিলম্বে গণভোটের গণরায়কে বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে জুলাই শহীদদের বিচারকে ত্বরান্বিত করতে হবে। বিচারের নামে প্রহসন আমরা মেনে নেব না। আহত এবং বন্দুকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আসুন আমরা ঐক্যবদ্ধ হই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে জুলাই গণভোটের রায় আমরা বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের জাতীয় জীবনের জন্য গত 12ই ফেব্রুয়ারির নির্বাচন এক ঐতিহাসিক মুহূর্ত ছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য দেশকে মুক্তিযুদ্ধ এবং জুলাই যুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য
এক ঐতিহাসিক জাতীয় ঐক্য রচনা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটি দল যারা বেশ কয়েকবার এই দেশ শাসন করেছে, তারা স্বাধীন বিচার বিভাগের কথা বলেছিল। তাদের 31 দফায়ও প্রথম দফা হলো তারা সংবিধান সংশোধনের সংস্কারের জন্য পরিষদ গঠন করবে। তাদের 31 দফা, তাদের ইশতেহার এবং জুলাই সনদের সাথে তারা ঐক্যমত পোষণ করেছিল। সব কিছুর সাথে তারা প্রতারণা করে এখন তারা জাতির সামনে জাতীয় গাদ্দার হিসাবে বিবেচিত হতে চলেছে। তারা যদি জুলাই সনদ সংসদে 100% বাস্তবায়ন না করে, তাইলে জাতির ইতিহাসে এই দল জাতীয় বেঈমান, জাতীয় প্রতারক, জাতীয় গাদ্দার হিসাবে বিবেচিত হবে। এবং আমরা পরিষ্কার বলতে চাই, জুলাই যোদ্ধারা যে রক্ত দিয়েছে, শহীদ পরিবার আমাদের সাথে আছে। শুরু থেকে এই জুলাই সংগ্রামের সাথে জামাতে ইসলামী ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমার এখনো মনে পড়ে, জুলাই মাসের 17 তারিখ রাত্রে 12টার পরে আমাদের সম্মানিত আমিরে জামাত আমাদের জীবন বাজি রেখে তিনি গ্রেফতার হতে পারতেন, ক্ষতিগ্রস্ত হতে পারতেন। মহানগরী উত্তরের একটি অ্যাম্বুলেন্স নিয়ে তিনি প্রথমে আবার বাসায় গিয়েছিলেন। সেখান থেকে সেক্রেটারি জেনারেলের বাসায় গিয়েছি, খুঁজে খুঁজে লোক বের করে একটি কথা তিনি বলেছিলেন, আমার কথাটি খুব হৃদয়ে এখনো লেগে আছে, যে দেখো এই আন্দোলন ভবিষ্যৎ কি পরিণত হবে আমি জানি না। আমরা সবাই শহীদ হয়ে যেতে পারি, গ্রেফতার হয়ে যেতে পারি, কিন্তু এই আন্দোলনে যারা রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, আহত হচ্ছে, আমরা তাদেরকে বলতে পারি না, তাদেরকে আমরা দলীয় বিবেচনায় নিতে পারি না। এখানে যারাই আহত হচ্ছে, যারাই শহীদ হবে, ক্ষতিগ্রস্ত হবে, জামাত ইসলামী তার জীবন বাজি রেখে তাদের পাশে দাঁড়াবে। এবং তিনি আমাদেরকে কতগুলো গাইডলাইন দিয়েছিলেন হাসপাতালে যাওয়ার জন্য, আহতদের পাশে দাঁড়ানোর জন্য, শহীদদের বাড়িতে যাওয়ার জন্য। তখন আমাদের উপরে হুলিয়া ছিল, মোস্ট ওয়ান্টেড আসামি ছিলাম, ধরতে পারলে আমাদেরকে বর্তা বানিয়ে ফেলতো। আমিরে জামাতের নির্দেশে সেদিন আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। অন্তত ঢাকা মহানগরীতে যে শহীদ ফ্যামিলি আছেন তারা প্রত্যেকে সাক্ষী দিবেন, আমিরে জামাতের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছি। সুতরাং শহীদ পরিবার, জুলাই যুদ্ধ এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি সাধারণ কোনো দাবি আদায়ের আন্দোলন নয়। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, বাস্তবায়নের জন্য যদি আমিরে জামাত 2 জুলাইয়ের আহ্বান জানান, উপস্থিত সবাইকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি সেই আহ্বানে সাড়া দিয়ে মাঠে আসতে রাজি আছেন? সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, শহীদদের উত্তম যাজা কামনা করে, আহত পরিবারের পাশে আমরা ছিলাম, আছি এবং আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের পাশে থাকব, সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।